Good afternoon, dear students. At first, I would like to welcome you all to the orientation class of English. Congratulations, all of you who have got admitted into our college. You know that we are going through a tough situation. We are going through a worldwide pandemic that has slowed down the process of education. But as we know, the process of learning cannot be stopped. So, Iqbal Siddiqui College has taken initiative so that your classroom can be brought by the skin. So, we are going to take online class from today, and you will join us to know how the question pattern and how the syllabus is going to be. This is our orientation class. We are going to know the process of English first paper and second paper for your future. So, welcome to the orientation class of English. This is going to be a start, a new journey. We know that this journey is not quite same as the other years. This is a quite different situation. So, in this situation, many of you have admitted your college, but you are not able to go there. I'm sure you are missing your campus a lot. We are also missing you very much. I think with the help of technology, we can create a virtual classroom. In this way, we cannot see you personally, but we are going to learn many things. Some years later, when you will look back this situation, you feel proud. You can say someone that I was a student in that situation. This memory will be with you a long time. Dear students, let me introduce at first. My name is Muhammad Delwar Hussain, and I have been working as an English lecturer at Iqbal Siddiqui College. I think you have already known what subject I am going to discuss. Actually, I am your English teacher. Now, we are going to know the question pattern and marks distribution of English first paper. Dear students, প্রথমে আমরা জানবো যে বিষয়টা তা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে আমরা জানবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বুক অর্থাৎ ইংলিশ ফর টুডে, যেটা আসলে সিলেকশন করা হয়েছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। এখান থেকে এটা নির্বাচিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এটা হলো তোমাদের টেক্সট বুক। আর তোমাদের এই টেক্সট বুক সম্পর্কে আমি পরের স্লাইডে আরো বিস্তারিত বলছি। খেয়াল করো পরের স্লাইডে তোমরা যে বইটা দেখেছো তোমাদের ইংলিশ ফর টুডে, এই বইটার মধ্যে মোট তোমাদের ইউনিট আছে 15টা। দেখো এখানে মোট ইউনিট আছে তোমাদের 15টা ইউনিট আছে। তো এই 15টা ইউনিট তোমরা আসলে পাবে। তো এই 15টা ইউনিটের মধ্যে তোমরা মোট এখানে লেসন পাবে সর্বমোট 57, অর্থাৎ 57টা লেসন পাবে। তো তোমাদের ইংলিশ ফর টুডে এই যে বইটা, এই বইটার মধ্যে যে 15টা ইউনিট আছে সেই ইউনিট থেকে আমি এখানে কিছু ইউনিট উল্লেখ করেছি, যে ইউনিটগুলো বিগত সালে দেখবা যে তোমার 17, 18 এবং 2019 সাল, এই 3টি সালের মধ্যে যে ইউনিট থেকে বেশি কোশ্চেন এসেছে আমি সেই ইউনিটগুলো এখানে উল্লেখ করেছি। এখানে আছে দেখো ইউনিট 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপর আছে তোমার 12, 13, 14, 15। এই ইউনিটগুলো থেকে তোমাদের বিগত 17, 18 এবং 19 সালে অধিক প্রশ্নগুলো এসেছে এবং এই ইউনিট থেকে এসেছিল, ঠিক আছে। আর 15টা ইউনিট থেকে যে 57টা লেসন এখানে আমরা এই বইটাতে পাই, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লেসন, যে লেসনগুলো তোমাদের এই সালগুলোতে এসেছিল সেখানে আমি উল্লেখ করেছি। দেখো ইউনিট 1 থেকে
যে লেসনগুলো খুব গুরুত্বপূর্ণ বা বিগত সালে এই 3টি সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। যেমন ইউনিট 1 থেকে লেসন 1, 2, 3, ইউনিট 3 থেকে 1, 2, ইউনিট 4 থেকে 1, 2, এবং ইউনিট 5 থেকে 1, 2, 3, এবং ইউনিট 6 থেকে দেখো গুরুত্বপূর্ণ একটা ইউনিট যেখানে 1, 2, 3 এবং 5 এই 4টি লেসনই খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো ইউনিট 7 যেখান থেকে 1, 2, 4, ইউনিট 8 থেকে 4, 5, ইউনিট 9 থেকে 1 এবং ইউনিট 10 থেকে 1, 2, 3, 5 এবং ইউনিট 12 যেটা আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ইউনিট, যেখানে 5টি লেসন আছে এবং 5টি লেসনই খুবই গুরুত্বপূর্ণ, 1, 2, 3, 4, 5। তারপরে আসো ইউনিট 13, সেখানে লেসন আছে 2টি, 1, 2, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসো 14, 1, 2, 4, এরপর আছে 15, 1, 2, 3। অর্থাৎ তোমার ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইয়ের মধ্যে থেকে 2017, 18, 19 সনে যে কোশ্চেনগুলো এসেছে, যে লেসন ওয়াইজ, সেই লেসন ওয়াইজ কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এগুলো থেকে কোশ্চেন এসেছে এবং এই কোশ্চেনগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এই লেসনগুলোকে একদম মানে প্রথম লাইন থেকে শুরু করে একেবারে শেষ লাইন পর্যন্ত যদি কি করো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড জেনে জেনে এই প্যাসেজগুলোকে অনুধাবন করতে পারো বা এগুলোর মিনিং বুঝো, তাহলে কিন্তু যেভাবে কোশ্চেন আসুক তুমি কিন্তু এগুলোর উত্তর দিতে আসলে সক্ষম হবে। সেই জন্য এই লেসনগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে আমাদের, ঠিক আছে? তারপরে দেখো তোমার এই বইয়ের মধ্যে কিন্তু দেখবা যে 12টি পোয়েম আছে এখানে, যে 12টা পোয়েমও তোমার জানা দরকার, ঠিক আছে? এখানে কিছু লিটারারি টাচ আছে আর সেই লিটারারি টাচের একটা অংশ হচ্ছে তোমার 12টি পোয়েম। তো আমরা এই 12টি পোয়েম নিয়ে এখন আরেকটি স্লাইডে দেখব। দেখো আমরা এখানে উল্লেখ করেছি আলাদা আলাদাভাবে কবির নাম কবিতা সহকারে এগুলো সাজিয়েছি। দেখো ড্রিমসের 2টি কবিতা আছে, একটা হচ্ছে ড্রিমস যেটা লিখেছেন ডিএইচ লরেন্স, আর আরেকটি আছে ড্রিমস যেটা লিখেছেন ল্যাংস্টন হিউজেস, উনি লিখেছেন। তো এই 2টি পোয়েম এখানে আছে ড্রিমসে। তারপরে দেখো ব্লো ব্লো যেটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, শি ওয়াকস ইন বিউটি লর্ড বাইরন, আই ডাইড ফর বিউটি এমিলি ডিকিনসন, দ্য স্কুল বয় উইলিয়াম ব্লেক। তারপরে দেখো এই পাশে যে কবিতা আছে দেখো দ্য ট্রাফিক পুলিশ। আসলে এই ট্রাফিক পুলিশ কবিতাটি কে লিখেছেন এটা আসলে নির্দিষ্ট কোনো নাম নেই। যে কবিতার নির্দিষ্ট নাম না থাকে তখন সেই কবিতাগুলোকে আমরা রাইটারের ক্ষেত্রে উল্লেখ করি অ্যানোনিমাস, বেনামি নামে আর কি উল্লেখ করে থাকি, যে রাইটারের যেগুলো নাম না থাকে, ঠিক আছে? তারপর দেখো আউট আউট যেটা লিখেছেন রবার্ট ফ্রস্ট। তারপরে প্রশ্ন দেখো দ্য লেক আইস অফ ইনিসপ্রি যেটা লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস, যার পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তারপর দেখো দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড, এই কবিতাটি লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। তারপরে যে কবিতাটা আমরা পাই আই হ্যাভ সিন বাংলাস ফেস, যেটা লিখেছেন জীবনানন্দ দাশ। সর্বশেষ যে কবিতাটা আছে সেটা হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1, 1939, যেটা লিখেছেন ডব্লিউ.এইচ. অডেন। তোমরা যদি এই 12টি কবিতা এবং কবির নাম, তাদের জন্ম মৃত্যু এগুলো যদি জানো, তো তোমাদের এই ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমি বলবো একটা প্রস্তুতি হয়ে যাবে। কার জন্য প্রস্তুতি হবে? সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাবে সেখানে লিটারারি একটা পার্ট থাকে। তো তোমরা যদি এই 12টা কবিতা, কবির নাম এগুলো জানা থাকে, দেখবা ওখানে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে সরাসরি তোমাদের এই বই থেকে। আমরা এই ক্লাসেও তোমাদের এই স্লাইডের মাধ্যমে আমি একটা স্লাইড তোমাদেরকে দেখাবো কিছু ইউনিভার্সিটির কোশ্চেন যেটা গত বছর এসেছিল। তো যাই হোক তোমার বইয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। মূলত তোমার বইয়ে ছিল 15টা ইউনিট এবং 57টা লেসন, এবং তোমার বইয়ে কিন্তু অন্তর্ভুক্ত আছে এই 12টি পোয়েম, ঠিক আছে? এটা তোমার বইয়ের মধ্যে ইনক্লুড আছে। এখন আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনে যাব, যে ইংলিশ ফার্স্ট পেপার যে মার্কস আছে 100 মার্কস, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য মার্ক হচ্ছে তোমার 100, আর এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 107। ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 107, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে এই 100 মার্ক এটার জন্য যে একটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে বা কোন আইটেমের জন্য কত মার্ক, এই বিষয়গুলো আমরা এখন দেখব। দেখো
তো ইংলিশ ফার্স্ট পেপারের এই যে 100 মার্ক, এটা দুইটা ভাগে বিভক্ত। দেখো পার্ট 1 যেখানে রিডিং টেস্ট, যেখানে মার্ক আছে তোমার 60, তোমরা আরেকটি পার্ট পাবে সেটা হচ্ছে রাইটিং টেস্ট, যেখানে তুমি পাবে 40 মার্কস। তো আমরা এখন দেখবো যে 60 মার্কস আসলে কিভাবে আসে। প্রথমে যদি আমরা খেয়াল করি, দেখো কোশ্চেন নাম্বার 1 যেখানে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে এ এবং আরেকটি পার্ট থাকে বি। তো এ নাম্বারে যেগুলো থাকে এগুলো থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে মার্কস হচ্ছে 5, মানে এখানে মাল্টিপল চয়েস থাকে তোমার 5টা, ঠিক আছে, 5টার জন্য 5 মার্ক। কিন্তু এটার সাথে তোমরা তো খুবই পরিচিত, কারণ এসএসসি লেভেলে তোমরা এটা পড়ে আসছো, যেখানে 7 মার্ক ছিল তোমাদের, ঠিক আছে। তো এইভাবে মাল্টিপল চয়েস থাকে একটা প্যাসেজ থেকে, যেটা তোমার সিন প্যাসেজ, এবং এই সিন প্যাসেজটা কিন্তু তোমার ওই ইংলিশ ফর টুডে বই থেকে কিন্তু এখানে দেয়া হবে। তো সেই প্যাসেজ থেকে তুমি এখানে কি করতে পারবে, এই মাল্টিপল চয়েস প্লাস দ্বিতীয় যে কোশ্চেনটা, মানে কি বলা হয় এটা, ওপেন এন্ডেড কোশ্চেন্স, এই দুইটি আইটেম তুমি অ্যান্সার করতে পারবে। তোমার জন্য একটা সিন প্যাসেজ, অর্থাৎ তোমার এই যে টেক্সট বইটা আছে, ইংলিশ ফর টুডে বইটা আছে, সেখান থেকে দেওয়া হবে। তো ওপেন এন্ডেড কোশ্চেনের মধ্যে তোমার কি থাকে, তোমার দুইটি কোশ্চেন থাকে, তোমার কোশ্চেন থাকে 5টি, 2 মার্ক করে, সেখানে 10 মার্ক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমার প্রথম যে সিন প্যাসেজটা থাকে, সেই সিন প্যাসেজ থেকে তুমি 15 মার্ক পাবে। প্রথম হচ্ছে মাল্টিপল চয়েস থেকে 5, আর ওপেন এন্ডেড কোশ্চেন সেখান থেকে 5টি কোশ্চেন থাকবে, 2 মার্ক করে 10। এটা হলো তোমার কি প্রথম যে প্যাসেজটা আছে নাম্বার 1, 1 নাম্বার প্যাসেজ থেকে, যেটা তোমার কোথেকে আসবে, ইংলিশ ফর টুডে এই বইটা থেকে আসবে। তারপরে আসো দেখবা তোমার আরেকটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, আরেকটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজ থেকে তোমাকে বলা হবে ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার লেখার জন্য। তো তোমরা ফ্লোচার্টের সাথে পরিচিত না, কিন্তু ইনফরমেশন ট্রান্সফার এটার সাথে কিন্তু পরিচিত, এটাও তোমার টেক্সট বই থেকে আসবে। তো আরেকটি প্যাসেজ, তো সেখান থেকে তোমাকে হয় ফ্লোচার্ট না হলে ইনফরমেশন ট্রান্সফার কি করতে হবে, লিখতে হবে। তো ইনফরমেশন ট্রান্সফার তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো, কিন্তু ফ্লোচার্টটা যেটা, এটা আসলে তোমরা পড়োনি। তো ইনফরমেশন ট্রান্সফার আসলে সেখানে 10টি গ্যাপ থাকবে, যেগুলো ইনফর্ম কি থাকবে, তোমার ইনফরমেশন থাকবে না, গ্যাপ থাকবে, সেটা পূরণ করতে হবে। আর ফ্লোচার্টটা এটা একটা একটু ব্যতিক্রম আছে, যেটা আসলে তোমরা খুব বেশি একটা তোমাদের জানাইনি বলে চলে। আমরা ইনশাল্লাহ ক্লাসরুমে এই বিষয়টা বা এই যে আইটেমটা সেটা ক্লিয়ার করে দিব। তো তুমি এটা মনে রাখো যে এখান থেকে তোমার 10 মার্ক আছে। ফ্লোচার্ট মূলত তোমাকে 5টা করতে হয় বক্সের মধ্যে গড় করে, এটা সম্পর্কে বিস্তারিত আমরা ক্লাসে করব। তাহলে ফ্লোচার্ট থেকে বা ইনফরমেশন ট্রান্সফার থেকে এখানে তোমার থাকে আরো 10 মার্ক, ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 3, যেখানে তোমার এখানেও একটা সিন প্যাসেজ থাকবে। কোশ্চেন নাম্বার 3 যেখানে একটা তোমাকে একটা সামারাইজ লিখতে বলা হবে। তোমার যে ইংলিশ ফর টুডে বই আছে সেখান থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে তোমার সামারাইজ করতে বলা হবে, ঠিক আছে। তাহলে ওই মূল বইটার কিন্তু অনেক গুরুত্ব, ঠিক আছে। অলরেডি আমরা ওখানে পেয়েছি 25, আর এখানে আছে 10, তাহলে 35 মার্ক, ঠিক আছে। তার মানে 35 মার্ক তুমি কিন্তু পাচ্ছ তোমার এই ইংলিশ ফর টুডে থেকে সরাসরি। তো সেই জন্য এই বইটার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো সামারাইজিং এ তোমার কি থাকে, 10 থাকে। তো সামারাইজিং যে ব্যাপারটা থাকে, যে প্যাসেজটা থাকে, আমরা জানি যে সেটার কি লিখতে হয়, 1/3 আমাদেরকে লিখতে হয়, হ্যাঁ। আর এটা নিজের ভাষায় তোমাকে যে বিষয়বস্তুটা আছে এটা নিজের ভাষায় উল্লেখ করতে হয়, সেখানে তোমার মার্ক আছে 10। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। তো উইথ ক্লোজ ব্যবহার করে, মানে দেখবা যে উপরে একটা বক্স থাকে, তো ওই বক্সের মধ্যে দেখবা এভাবে বক্স দেওয়া থাকে, বক্সের মধ্যে 10 থেকে 12টি শব্দ দেওয়া থাকে, হ্যাঁ, একটা প্যাসেজ দেওয়া থাকে, আর ওই প্যাসেজের মধ্যে তোমার শূন্যস্থান থাকে 10টা। তো উপরের শব্দ থাকে কিন্তু 10 থেকে 12টা। তো ওইখান থেকে শব্দগুলোকে শূন্যস্থানে বসাতে হয় তার অর্থ অনুসারে। যদি তুমি প্যাসেজটাকে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজে নিচে শব্দগুলো, উপর থেকে শব্দগুলো বসাতে পারবে। তবে এখানে একটা কথা মনে রাখবা, যে শব্দগুলো উপরে দেওয়া থাকে কখনো কখনো শূন্যস্থানের প্রয়োজনে বা অর্থের প্রয়োজনে কিন্তু সেই শব্দগুলোর পরিবর্তন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা, তো এখানে তোমার মার্ক হচ্ছে 10টা শূন্যস্থান থাকে, কিন্তু প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে হাফ, হ্যাঁ, হাফ করলে 10টা উত্তর করলে তুমি এখানে মার্ক পাচ্ছ 5। ওকে, তারপরে আসি আমরা, যেটা ওইটা ছিল উইথ ক্লোজ, আর এটা হবে উইদাউট ক্লোজ। তো উইদাউট ক্লোজ দিয়ে আরেকটি প্যাসেজ তোমার দেওয়া থাকে, যেখানে 10টি শূন্যস্থান থাকে, প্রতিটি শূন্যস্থানের জন্য সেখানে মার্ক থাকে কত, 1 করে, এবং 10টি থাকে, 10টির জন্য 10 মার্ক, ঠিক আছে। এটাও দেখা যায় অনেক সময় টেক্সচুয়াল থেকে আসে, তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেখান থেকেও আসে, আবার কখনো কখনো এই টেক্সের বাইরে থেকেও প্রশ্নটা আসে। কিন্তু শূন্যস্থান থেকে 10টা, কোনো ক্লো দেওয়া থাকে না, এই 10টি শূন্যস্থান পূরণ করলে তুমি পেয়ে যাবে 10 মার্ক। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 6, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং।
তো রিঅ্যারেঞ্জিং কিন্তু তোমরা ক্লাস 10 19 পড়ে আসছো, তো এখানেও তোমাদের রিঅ্যারেঞ্জিং এর জন্য থাকবে 10 মার্ক, অর্থাৎ 10টি বাক্য তোমার এলোমেলো করে দেওয়া থাকবে, বা একটা গল্প নিয়ে বা যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে 10টি বাক্য মানে কি থাকবে, ডিসঅর্ডারলি থাকবে। তো তোমাকে কি করতে হবে, সেগুলোকে লিখতে হবে না। অর্থাৎ আমি তোমাকে যে বিষয়টা বলছি, দেখো তোমাকে তো প্যাসেজটা লিখতে হবে না, মূলত তোমার যে বিষয়টা থাকে সেই বিষয়টা হচ্ছে তুমি শুধু খালি নাম্বারিং করে দিলেই হবে। যেমন আমি এখানে একটু দেখাচ্ছি, দেখো 1 2 3 4 এভাবে দেওয়া আছে। তো এখন মনে করো তোমার ওখানে 10টা বাক্য তো এ বি সি ডি দ্বারা এভাবে দেওয়া আছে, তো সেখানে প্রথম বাক্যটা যদি তোমার মনে করো বি হয় তাহলে বি লিখবা, দ্বিতীয় বাক্যটা মনে করো জে, এ জে লিখবা। তো এইভাবে শুধু নাম্বারিং করে লিখলেই হবে, পুরো প্যাসেজটা লেখার দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে 10টি বাক্য থাকে, সাজিয়ে এভাবে নাম্বারিং আকারে উল্লেখ করলে তুমি ওখানে পাবে 10 মার্ক, ঠিক আছে। অর্থাৎ রিঅ্যারেঞ্জিং এর মধ্যে কয় মার্ক আছে, তোমাদের 10 মার্ক আছে। আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা চলে আসব মানে পার্ট 2, অর্থাৎ রাইটিং টেস্ট, যেখানে তোমার 40 মার্ক আছে, ঠিক আছে। এই 40 মার্ক কিভাবে আসে বা কি আইটেম আসে সেগুলো একটু খেয়াল করে দেখো। প্রথমে দেখো কোশ্চেন নাম্বার যে বিষয়টা আছে রাইটিং টেস্টে, সেখানে দেখো 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে তোমার একটা রাইটিং প্যারাগ্রাফ থাকে, মানে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেখানে কিছু 5টা কোশ্চেন দেওয়া থাকে। সেই 5টা কোশ্চেন উত্তর করে কিন্তু সেই প্যারাগ্রাফটা লিখতে হবে, যাতে কোশ্চেন যেগুলো করা হয়েছে সেই কোশ্চেনগুলোর উত্তর যেন ওই প্যারাগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এইভাবে তোমার কি করতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে। আর এই প্যারাগ্রাফের জন্য মার্ক হচ্ছে তোমার 10। তারপরে আসো কোশ্চেন নাম্বার 8। এখানে একটা কমপ্লিটিং স্টোরি থাকে না, মূলত তোমাকে একটা কমপ্লিটিং স্টোরি মানে একটা কমপ্লিট করতে হয় স্টোরিকে। সেই স্টোরিটার 2-3টা লাইন এখানে উল্লেখ করা থাকে, তো সেই স্টোরিটাকে তোমার কমপ্লিট করতে হয় এবং সেটার একটা সুইটেবল টাইটেল দিতে হয়। তো সেই জন্য এই স্টোরিটা কমপ্লিট করার জন্য তোমার এখানে মার্ক হচ্ছে 7। তারপরে আসো কোশ্চেন নাম্বার 9, রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেল। এখানেও তোমার মার্ক আছে 5, মানে একটা ইনফর্মাল লেটার অথবা একটা ইমেল তোমাকে লিখতে বলা হবে, আর সেখানে তোমার মার্ক আছে কত, 5। তারপরে দেখো কোশ্চেন নং 10, যেখানে অ্যানালাইজিং গ্রাফস, চার্টস অথবা ম্যাপস। তোমার একটা দেখবা যে একটা গ্রাফ অথবা একটা চার্ট অথবা একটা ম্যাপস দিয়ে তোমাকে বলবে এটাকে ব্যাখ্যা করো। তো ওই চার্টটা বা যেটা দেওয়া থাকে তোমার কোশ্চেনের মধ্যে, সেটাকে ব্যাখ্যা করলে তুমি সেখানে মার্ক পাবে কত, 10। এবং এই আইটেমটাও কিন্তু তোমরা এসএসসি লেভেলে করে আসছো। পরের যে ব্যাপারটা আছে দেখো 11 নং যে কোশ্চেনটা, সেখানে দেখবা অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অথবা পোয়েমস। যে পোয়েমগুলো আমি তোমাকে বলেছি একটু আগে যে 12টি পোয়েম, তো এর ব্যতীত কিন্তু আরো কিছু টেক্সটের বাহির থেকেও কিছু কবিতা আসে। তো ওই কবিতাটা তোমাকে বলবে যে এটার থিমটা তুমি লেখো বা অ্যাপ্রিসিয়েটিং করো যে ওই থিমটাকে, যেটার মূল বিষয়বস্তুটা আসলে কি। তো তার জন্য তোমার মার্ক আছে এখানে 8। তো আমি এখানে এই 100 মার্কের মধ্যে তোমরা যদি একটু নজর করো, দেখো যে 2টি আইটেম আছে, যে 2টি আইটেমের সাথে তোমরা শুধু একটু অপরিচিত। একটা হচ্ছে দেখো এই যে 11 নম্বর কোশ্চেনটা, যেটা অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি বা পোয়েমস, এখানের 8 মার্ক। আর তোমাদের আগের যে একটা বিষয় ছিল সেটা ছিল কোথায়, এই দেখো এখানে ফ্লো চার্ট। এই 2টা আইটেম ব্যতীত কিন্তু বাকি যে আইটেমগুলো আছে এই সবগুলোর সাথে কিন্তু তোমরা আসলে পরিচিত। তো আশা করি আমি যে ফার্স্ট পেপারের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলেছি তোমরা এটাকে অনুধাবন করতে পেরেছো। এখন আমরা চলে যাব ইংলিশ সেকেন্ড পেপারে। তো ইংলিশ ফার্স্ট পেপারে যেভাবে 100 মার্ক আছে, ঠিক একই রকম তোমার মার্কের কোনো কম বেশি নাই। ইংলিশ সেকেন্ড পেপারও তোমার মার্ক হচ্ছে 100 নাম্বার, এবং এই বিষয়টার সাবজেক্ট কোড হচ্ছে 108, ঠিক আছে। দেখো, তো আমরা এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখবো। তো ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করে দেখো। পার্ট 1 যেখানে আছে গ্রামার আইটেম, সেখানে মার্কস হচ্ছে 60। যে আইটেমগুলোর মধ্যে 12টা আইটেম তুমি পাবে, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যাল আইটেম পাবে 12টি আইটেমের মধ্যে তোমার মার্কস হচ্ছে কত, 60 মার্কস। এখন আমরা সেই আইটেমগুলো এখন দেখব। প্রথমে যে আইটেমটা আমরা পাচ্ছি দেখো, গ্যাফলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু থাকবে। তো সেই উইদাউট ক্লুটা তুমি পূরণ করবে যেটা, বা শূন্যস্থানগুলো যেটা পূরণ করবে সেটা আর্টিকেল ব্যবহার করে। অর্থাৎ সেখানে দেখবে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে ছোট করে, সেই প্যাসেজটার মধ্যে 10টি শূন্যস্থান থাকবে। সেই 10টি শূন্যস্থানের মধ্যে তুমি পূরণ করতে হবে কি ব্যবহার করে, আর্টিকেল ব্যবহার করে, তবে কোনো ক্লু দেওয়া থাকবে না। আর প্রতিটা প্রশ্নের জন্য হাফ মার্ক, অর্থাৎ 10টা পূরণ করলে তুমি পাবে কয় মার্ক, এখানে 5 মার্ক। আর ব্যবহার করতে হবে আর্টিকেল।
এন্ড দা এবং সেখানে ক্রসও আছে, এগুলো ব্যবহার করে তোমাকে ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে মার্ক আছে, সেখানে মার্ক হচ্ছে কত 5। পরের যে বিষয়টা দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লো ফর প্রিপোজিশন। আরো তোমার একটা ছোট একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটার মধ্যে তুমি 10টি শূন্যস্থান পাবে। সে 10টি শূন্যস্থানে যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো, যে ওই 10টি শূন্যস্থানের মধ্যে তোমার 10টি প্রিপোজিশন ব্যবহার করে তোমাকে কি করতে হবে, ওই 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। এবং ওই 10টি শূন্যস্থান প্রতিটার জন্য মার্ক হবে কত 0.5। ঠিক আছে, আমি তোমাকে বলছি সেখানে মার্ক হচ্ছে 0.5 করে তোমাকে করতে হবে। তো 0.5 আর 10টি করলে তুমি 5 মার্ক পাবে। তো আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা কিন্তু এসএসসি লেভেলও কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু উইদাউট ক্লু করে আসছো, কিন্তু ওখানে নির্দিষ্ট করে বলা ছিল না যে এখানে আর্টিকেল ব্যবহার করো বা প্রিপোজিশন ব্যবহার করো। ঠিক আছে, সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারতা, কিন্তু এখানে তোমার 1 এবং 2 নম্বরে কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে যে 1 নাম্বার যে আছে সেখানে তুমি শুধু আর্টিকেল লিখবে, 2 নাম্বার যেখানে আছে সেখানে কি হবে, প্রিপোজিশন হবে। তো এগুলো কিন্তু তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো দেখো আইটেম নাম্বার বা কোশ্চেন নাম্বার 3, যেখানে তোমার কিছু দেখবা যে স্পেশাল ফ্রেজেস আছে বা ওয়ার্ডস আছে। তো এই ওয়ার্ডস গুলো তোমার বক্সের মধ্যে দেওয়া থাকবে 10 থেকে 12টা, উপরে ক্লু থাকবে, ওই ক্লুর মধ্যে 10 থেকে 12টা এরকম বক্সের মধ্যে দেওয়া থাকবে, আর নিচে শূন্যস্থান থাকবে বা নিচে লাইন থাকবে বা লাইনের মতোই থাকে বা প্যাসেজের মতো থাকে, ম্যাক্সিমাম সময় লাইনের মতোই থাকে। তো এই লাইনের মতো ওই শূন্যস্থানটা কি থাকে, গ্যাপ থাকে, একটা শূন্যস্থান পাবে। তো এইভাবে 10টি শূন্যস্থান তুমি পাবে, আর 10টি শূন্যস্থানকে পূরণ করতে হবে উপরের যে বক্সের মধ্যে তুমি কি পাবে, ফ্রেজগুলো পাবে, সেই ফ্রেজগুলো দিয়ে। ঠিক আছে, তো সেই 10টি শূন্যস্থান পূরণ করলে তোমার প্রতিটা শূন্যস্থানের জন্য মার্ক হচ্ছে 0.5, এবং 10টি পূরণ করলে সেখানে তুমি পাবে কত 5 মার্কস। আশা করি তুমি এই 3 নাম্বার আইটেমটা সম্পর্কে বুঝতে পেরেছো। তবে এই ফ্রেজগুলো সম্পর্কে তোমরা বলি যে তুমি এই বিষয়টা অথবা এই আইটেমটা একটু নতুন, কিন্তু খুবই সোজা। যখন আমরা ক্লাস করবো তখন তোমাদেরকে আসলে ব্যাপারটা বুঝিয়ে দেব। তারপরে দেখো আমরা চলে আসবো 4 নাম্বারে। তো এখানে আছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এখানে তোমার মার্ক আছে 5। এখানে 10টা কি থাকে, বাক্য থাকে অসম্পূর্ণ, সেই 10টা বাক্যকে সম্পূর্ণ করতে হয়। দেখো ইউজ অফ কন্ডিশনাল দিয়ে, ফ্রেজ দিয়ে অথবা ক্লজ দিয়ে, আর প্রতিটার জন্য মার্ক হচ্ছে 0.5। অর্থাৎ 10টি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করলে তুমি সেখানে মার্ক পাবে কত 5, আর প্রতিটা কোশ্চেনের জন্য হাফ মার্ক করে আছে। তো এইভাবে কমপ্লিট সেন্টেন্স গুলো করতে হয়, এবং এই আইটেমটাও কিন্তু তোমরা আগে থেকে করে আসছো। পরে দেখো 5 নাম্বার যে আইটেমটা আছে সেখানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে তোমার মার্ক আছে 5। অর্থাৎ দেখবা যে রাইট ফর্ম ভার্ব এরকম করার জন্য তোমাকে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে। তো ওই প্যাসেজটা মধ্যে দেখবা যে যেখানে শূন্যস্থানটা আছে সেখানে ভার্ব আছে, কিন্তু এসএসসি লেভেলে কিন্তু তোমরা আসলে ভার্বটা পাওনি। ভার্বটা ছিল কোথায়, তোমার বক্সের মধ্যে, আর এখানে যেখানে শূন্যস্থানটা লিখবা সেই জায়গার মধ্যে তুমি পাবে। অর্থাৎ তখন ওই বাক্যের অর্থ বা গঠন অনুসারে ভার্বের ফর্মটা শুধু কি করবা, তুমি পরিবর্তন করবা। আসলে অনেক সোজা ব্যাপার। তো এই 10টা শূন্যস্থান থাকবে, তো প্রতিটা শূন্যস্থানের জন্য হাফ মার্ক, এবং 10টা থাকবে 10টার জন্য হচ্ছে 5 মার্ক। অর্থাৎ এই আইটেমটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, তার জন্য 5 মার্কস। পরে দেখো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সও কিন্তু তোমরা খুবই ভালো পরিচিত, কারণ এসএসসি লেভেলে চেঞ্জিং সেন্টেন্সের মার্ক ছিল সেখানে 10, আর তোমরা এখন শুধু মার্ক পাচ্ছ যেটা মার্ক আছে সেখানে হচ্ছে 5। 5টি সেন্টেন্স থাকবে, ডিরেকশন পাশে দেওয়া থাকবে, সেভাবে পরিবর্তন করবা 5টা বাক্যের, সেখানে মার্ক হচ্ছে তোমার কি 5। তুমি ইজিলি 5 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আমরা 6 পর্যন্ত এখানে করেছি, অর্থাৎ এখানে 30 মার্কের ব্যাপারটা আমি তোমাদেরকে উল্লেখ করেছি। তারপরে দেখো আরো কিছু অংশ আমরা দেখি। 7 নাম্বার যে আইটেমটা আছে সেখানে হচ্ছে ন্যারেটিভ স্টাইল। আমরা ন্যারেশন পড়ে আসি, আমরা এসএসসি লেভেলে ন্যারেশন পড়েছি শুধু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, কিন্তু ইন্টারমিডিয়েটে যে বিষয়টা হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং ভাইস ভার্সা। অর্থাৎ এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি তোমার দুইটাই করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে কি করতে হয়, ডিরেক্ট করতে হয়। যেভাবে একটা প্যাসেজ দেওয়া থাকে, তো এটাকে ডিরেক্ট থেকে হয় ইনডিরেক্ট, না ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয়, যার জন্য মার্ক হচ্ছে তোমার 5 মার্ক। ওকে, তারপর দেখো 8 নাম্বার যে কোশ্চেনটা সেখানে আছে প্রোনাউন রিফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট, সেখানে তোমার 5 মার্কস আছে। তো এই প্রোনাউন রিফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট এটা তোমার কাছে একটু নতুন, কিন্তু বিষয়টা আসলে অনেক সোজা। একটি প্যাসেজ দেওয়া থাকে, তো ওই প্যাসেজের মধ্যে দেখবা কিছু প্রোনাউন ভুল আছে, ব্যবহারগত ভুল আছে। তো সেই জন্য তোমাকে খুব খেয়াল করতে হবে যে প্রোনাউনটা কোন জায়গায় ভুল আছে। তো সঠিকটাকে একটু কি করতে হবে,
যাচাই করতে হবে যে কোন জায়গায় ভুলটা আছে। তো ভুলটা বের করে এটাকে সঠিক করে দিতে হবে, আর সঠিক করে দিয়ে তার নিচে দাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে যদি বলি যে দেখো এখানে আছে ধরো করিম, তো করিম হলে তো করিমের পরিবর্তে কি হবে, হি নাকি সি হবে? তাহলে নিশ্চয়ই হি হবে। তাহলে হি এভাবে লিখে তাহলে তুমি নিচে দাগ দিয়ে দিবে। তারপর দেখবে এইভাবে আসলে প্রনাউন ডিফারেন্স করে। এটা খুবই সোজা, যদিও এই আইটেমটার সাথে তোমরা একটু পরিচিত না, তবে আশা করি ক্লাস শুরু হলে আমরা এই আইটেমগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম 5টা প্রনাউন দেওয়া থাকে ভুল, অথবা তার কমও দেওয়া থাকে। তো এই 5টা প্রনাউন কি করবা তোমরা ঠিক করে তার নিচে আন্ডারলাইন করে দিলে তোমার 5 মার্ক পেয়ে যাবে। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রনাউন ডিফারেন্সে কিন্তু তোমার যে বিষয়টা আছে পুরো প্যাসেজটাকে লিখতে হবে। পুরো প্যাসেজটা লিখে যেখানে তুমি প্রনাউনটা ঠিক করেছো, হ্যাঁ, সেখানে নিচে আন্ডারলাইন করে দিলে হবে। ঠিক আছে, তারপর একটু আসো আমরা যে আইটেমটা দেখবো, এটা হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। এই আইটেমটাও তোমাদের কাছে একটু নতুন, কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যে আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার ওয়ার্ড, অ্যাডভার্ব একটা মডিফায়ার ওয়ার্ড, তো এগুলো কাকে কাকে মডিফাই করে। তো তোমার ব্র্যাকেটের মধ্যে দেখবা, মানে যখন তুমি এই আইটেমটা করবা তখন আমরা আসলে এটা বুঝিয়ে দেবো। তোমরা নতুন তো আসলে এখন বুঝালো সে বিষয়টা আসলে বুঝতে পারবে না। তোমরা শুধু এই বিষয়টা খেয়াল রাখো যে মডিফায়ার্স একটা আমাদের আইটেম আছে, সেই আইটেমের মধ্যে আমাদের 10টা শূন্যস্থান থাকবে। 10টা শূন্যস্থানের জন্য হাফ মার্ক করে আমরা কি পাবো, 5 মার্ক পাবো। অর্থাৎ 10টা থাকলে 10টার জন্য 5 মার্ক আছে, অর্থাৎ প্রতিটা শূন্যস্থানের জন্য মার্ক হচ্ছে 5, আর টোটাল মডিফায়ার্স এর জন্য মার্ক হচ্ছে 5। আমরা যখন ক্লাস হবে তখন আশা করি এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং তোমরা বুঝতে পারবে খুব সহজে। পরে দেখো 10 নম্বর যে আইটেমটা আছে সেটা হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্স। তোমরা এসএসসি লেভেলেও কিন্তু এটা করে আসছো। তো ওখানে তোমাদের 5টা গ্যাপ থাকতো বা শূন্যস্থান থাকতো, কিন্তু এখানে থাকবে 10টা শূন্যস্থান। তো 10টা শূন্যস্থানের জন্য মার্ক কিন্তু 5, অর্থাৎ প্রতিটা শূন্যস্থানের জন্য তোমার মার্ক হচ্ছে 0.5। ঠিক আছে, 0.5 আছে। তো এইভাবে 10টি শূন্যস্থান পূরণ করলে তুমি এখানে পাবে 5 মার্কস। অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজে 10টি শূন্যস্থান থাকবে লিঙ্কার্সের, আর সেই 10টি শূন্যস্থান পূরণ করলে প্রতিটার জন্য হচ্ছে 0.5, আর টোটাল হচ্ছে তোমার 5 মার্কস তুমি পাবে। তো লিঙ্কার্সের জন্য মার্ক হচ্ছে বা কানেক্টরসের জন্য মার্ক হচ্ছে 5। তারপরে 11 নম্বর যে আইটেমটা আছে সেটা হচ্ছে তোমার সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করা। এখানেও দেখবা যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের পরে ওই প্যাসেজ থেকে মূল কিছু শব্দ আছে। ঠিক আছে, তো ওই মূল শব্দগুলো তোমার নিচে লেখা হবে। যেমন আমি যদি তোমাকে প্রথম একটা ওয়ার্ড যদি এখানে বলি, যেমন মনে করো লেখা আছে ওপেন, তো ওপেন লিখে তোমাকে এখানে লিখে দিবে যে সিনোনিম বা অ্যান্টোনিম, এভাবে লিখবে। তো লিখলে তোমার কাজ কি, তখন তুমি এই ওপেনের কি করবা, শুধু সিনোনিম উল্লেখ করবা, অথবা অ্যান্টোনিম দিলে অ্যান্টোনিম উল্লেখ করবা। তো এইভাবে শব্দ দেওয়া থাকবে 10টি শব্দের এই সিনোনিম অ্যান্টোনিম সঠিকভাবে করলে তুমি সেখানে পাবে 5 মার্কস। অর্থাৎ প্রতিটা সিনোনিম বা অ্যান্টোনিমের জন্য পয়েন্ট হচ্ছে কত, 0.5, অর্থাৎ 0.5। ঠিক আছে, তো 10টা থাকবে, 10টা করলে তুমি কয় মার্ক পাবে, 5 মার্ক পাবে। আশা করি তোমরা এটাকেও বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা আসব আইটেম নাম্বার 12। সেখানে একটা পাংচুয়েশন মার্কের একটা প্যাসেজ দেওয়া থাকবে, ডায়লগের মতো করে দেওয়া থাকে। তবে 10টি পাংচুয়েশন মার্ক তোমাকে সেখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, 10টি জায়গা থাকবে যেখানে কি থাকবে, পাংচুয়েশন মার্ক ভুল দেওয়া থাকবে, তুমি সেখানে এটাকে ঠিক করতে হবে। আর 10টি পাংচুয়েশন মার্ক ঠিক করলে তুমি সেখানে পেয়ে যাবে 5। অর্থাৎ প্রতিটি পাংচুয়েশনের জন্য, পাংচুয়েশন মার্কের জন্য আছে তোমার 0.5। 10টা করলে তোমার জন্য সেখানে কি মার্ক, 5 মার্ক আছে। তো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল যে 12টা আইটেম আছে, এই 12টা আইটেম নিয়ে আমি আলোচনা করেছি। আর এই 12টি আইটেমের জন্য তোমার মার্ক হচ্ছে 60, আইটেম হচ্ছে 12টি, 12টির জন্য তোমার মার্ক হচ্ছে 60। আশা করি তোমরা এই 60 মার্কস কিভাবে আসবে, কোন কোন আইটেম আছে সেটা অনুধাবন করতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা চলে আসব পার্ট বিতে, অর্থাৎ কম্পোজিং বা রাইটিং পার্ট যেটাকে বলা হয়। সেখানে মার্ক হচ্ছে তোমার 40। এই 40 মার্ক এখন দেখবো যে তারা কি, মানে 40 মার্কের জন্য কি কি কোশ্চেন আসে বা কোন কোশ্চেনের জন্য কত মার্ক। দেখো আইটেম নাম্বার মানে 13, যেখানে একটা ফর্মাল লেটার অথবা একটা ইমেল আসে যার মার্কস হচ্ছে 8। এক ফর্মাল লেটার থাকবে বা একটা ইমেল থাকবে যার মার্ক হচ্ছে কত, 8। তারপরে খেয়াল করো একটা রিপোর্ট রাইটিং থাকে। রিপোর্ট রাইটিংটাও তোমাদের কাছে একটু নতুন, আশা করি একবার দেখাই দিলে তোমরা সেটা পারবে। ক্লাসে আমরা সেটা অবশ্যই দেখাই দিব, তুমি তখন ইজিলি এটাকে বুঝতে পারবে যে রিপোর্ট রাইটিংটা আসলে কিভাবে করতে হয়। এই রিপোর্ট রাইটিং এর জন্য তোমার মার্ক হচ্ছে এখানে 8।
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, যেখানে তোমার একটা প্যারাগ্রাফ থাকবে, সে প্যারাগ্রাফটা লিখতে হবে, আর এই প্যারাগ্রাফের জন্য মার্ক হচ্ছে 10। মনে রাখবা প্যারাগ্রাফে কিন্তু প্যারা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তোমাকে প্যারা ব্যবহার করলে কিন্তু তুমি প্যারাগ্রাফে 0 পেয়ে যাবে, কথাটা মনে রাখবা। আর কম্পোজিশনে কিন্তু আবার যদি প্যারা না দাও সেখানেও কিন্তু আবার 0 পাবে। তো কম্পোজিশনে প্যারা হবে, প্যারাগ্রাফে কি হবে না, প্যারা হবে না। তারপরে দেখো আমরা 16 নাম্বার যে আইটেমটা আছে সেখানে তোমার একটা কম্পোজিশন থাকবে, সে কম্পোজিশনের জন্য মার্ক হচ্ছে 14। তো এইভাবে এই 4টা আইটেমের জন্য তোমার মার্ক হচ্ছে 40 মার্ক। তাহলে আমরা দেখলাম যে গ্রামাটিক্যাল 12টা আইটেমের জন্য মার্ক হচ্ছে 60 এবং রাইটিং পার্টের জন্য মার্ক হচ্ছে 40। এই হলো আমার 100 মার্কস কার জন্য, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। তো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য 100 আর আনাদার 100 হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। এই 200 মার্ক আগামী যে 2 বছর তোমরা কলেজ লাইফে পড়বা তার টোটাল একটা পিকচার তোমাদের সামনে আসলে আমি দাঁড় করানোর চেষ্টা করেছি এবং আশা করি তোমরা সেটা অনুধাবন করতে পেরেছো বা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটি স্লাইড তোমাদেরকে আসলে দেখাতে চাচ্ছি। তোমরা একটু খেয়াল করো যে স্লাইডটা আমি এখন প্রদর্শন করেছি সেখানে দেখো লেখা আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোশ্চেন্স 2019 এবং 2020 সাল শিক্ষাবর্ষে। আমি তোমাকে এখানে যে বিষয়টা উল্লেখ করতে চাই, এই বিষয়টা উল্লেখ করার আগে আমি দুই একটি কথা একটু বলতে চাই যে আমাদের অনেকের ধারণা আছে যে ইংলিশ ফার্স্ট পেপার, যে ওই ইংলিশ ফর টুডে যে বইটা আছে, ওই বইটা তোমাদের সামনে আমি প্রদর্শন করেছি। তো ওই ইংলিশ ফার্স্ট পেপারের প্রতি আমাদের অনেকের গুরুত্বটা অনেক কম থাকে। হ্যাঁ, সেই বইটা আমরা মনে করি ধারণা করে নিই। অনেকের ধারণা হয় যখন আমরা প্যাসেজ পড়ি অনুমান করে আমরা একটা মিনিং করে ফেলি, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু আসলে সে অনুমান নির্ভর থাকলে কিন্তু আমার অনেক বিপদই আছে আমার জন্য, আমি যদি নাই বুঝতে পারি পুরোপুরি। ঠিক আছে, ইন্টারমিডিয়েটের যে বইটা আছে আমার মনে হয় যারা জীবনে ভালো কিছু করতে চায়, কারণ এখানে খুবই মানসম্মত স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি দেওয়া আছে, যেই ভোকাবুলারি গুলো এই বইটা ভোকাবুলারি গুলো জানলে বা এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অর্থ জানলে তোমার যে এইচএসসির পরে যে একটা স্বপ্ন আছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, সেই ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে তোমার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে কিন্তু তোমার ইংলিশ ফর টুডে এই বই থেকে সরাসরি কিছু কোশ্চেন আসে, আমি সেটাকে দেখাতে চাই। ঠিক আছে, দেখো গত বছর যে নতুন সিলেবাসে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে সেখানে দেখবা যে এমসিকিউর মধ্যে 16টা প্রশ্ন আসে, সেই 16টা প্রশ্নের মধ্য থেকে 6টি প্রশ্ন তোমাদের বই থেকে সরাসরি আসে। যেমন একটা প্রশ্ন আমি দেখাই, দ্য ওয়ার্ড ইমানসিপেশন, এই ওয়ার্ডটা তোমাদের ইউনিট 1 এর লেসন 1 নেলসন ম্যান্ডেলা সেখান থেকে এসেছে, কিন্তু যেটা আসছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের মধ্যে আসে 2019 এবং 20 সালে। যদি তোমরা সেই বইটাকে ভালো করে প্রতিটা অর্থ সিনোনিম অ্যান্টোনিম সহকারে পড়ো তাহলে তুমি কিন্তু অনেক কোশ্চেন দেখবা যে পাবলিক পরীক্ষার যে মানে এডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির, সেই কোশ্চেনগুলো সরাসরি পাবে। যেমন এই ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমি তোমাকে দেখালাম। দেখো আরেকটি দেখো, এই যে ডায়াসপোরা 2 নম্বর কোশ্চেন, যে ডায়াসপোরা এই শব্দটাও কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের মধ্যে আসছে। তো এই ডায়াসপোরা শব্দটা কিন্তু তোমার সরাসরি একটা প্যাসেজই আছে ডায়াসপোরা, ঠিক আছে, ইউনিট 12 এর মধ্যে। তারপরে খেয়াল করে দেখো আরেকটা কোশ্চেন আসছে সিনোনিম অফ দ্য অরিজিনাল, এই অরিজিনাল শব্দটা আছে তোমার ক্রাফট এন্ড ফোক মিউজিক, যে ফোক মিউজিকে এই অরিজিনাল শব্দটা আছে। তো এই অরিজিনাল শব্দটা সিনোনিম তোমাকে চেয়েছে, হ্যাঁ তোমার বইয়ের মধ্যে কিন্তু আছে ইংলিশ ফর টুডে এর মধ্যে। আমি আরেকটি কোশ্চেন একটু বলতে চাই, দেখো উইলিয়াম ব্ল্যাক একটু আগে যে কবিতাগুলো আমরা পড়েছিলাম সেখানে কিন্তু অবশ্যই এই কবিতার নাম ছিল উইলিয়াম ব্ল্যাক। ইনি একটা কবিতা লিখেছেন তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে স্কুল বয়। দেখো তাহলে তোমার লিটারেরি টার্মও কিন্তু এখানে একটা কোশ্চেন চলে আসে, 4টা কোশ্চেন। তারপর দেখো আরেকটি প্রশ্ন এখানে আমরা পাবো, দেখো আরো 2টি প্রশ্ন, তার মানে এখানে 4টি পেয়েছি, দেখো আরো 2টি কোশ্চেন আমরা এখানে পাচ্ছি। সেটা হচ্ছে দেখো কোশ্চেন 5, কোলোরিজের একটা পয়েম আছে দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনা। তো রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনা সরাসরি পয়েমটি তোমাদের পাঠ্য বইয়ে নেই, কিন্তু যখন নেচার এন্ড এনভায়রনমেন্ট একটা ইউনিট আছে তোমাদের 11, সেই ইউনিটের মধ্যে যখন উল্লেখ করতে হয় তো সেই ইউনিটের মধ্যে কিন্তু এই কবিতাটি আছে, অর্থাৎ সেই ইউনিটের মধ্যে বিশেষ করে ওয়াটার এই যে লেসনটা আছে এই লেসনটা উল্লেখ করার প্রথমে এখানে লেখা আছিল দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনা, এই কবিতাটি রেফারেন্স দিয়ে শুরু করা হয়েছিল ওই তোমার লেসনটা। তার মানে দেখো তুমি ওই লেসনটা পড়লে কিন্তু এই কবিতাটার টাচটা পেয়ে যাচ্ছ, এবং এই কবিতাটি লিখেছেন কলোরিস। তাহলে লিটারারি যে টার্মগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দেখো 5টা প্রশ্ন তুমি পেয়ে গেলে তোমার ইংলিশ ফর টুডে থেকে। তারপরে আরেকটি কোশ্চেন দেখো তুমি অরফিয়াস,
এটা অবশ্যই তোমার মিথোলজি, গ্রিক মিথোলজি যে তোমার ইউনিটটা আছে সেই ইউনিটের মধ্যে এখানে আছে অরফিয়াস, সেখান থেকে তোমার আরেকটি কোশ্চেন এখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ তোমার এমসিকিউর কোশ্চেনই থাকে তোমার ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর 16টা ছিল, সেই 16টা থেকে তোমার ইংলিশ ফর টুডে এই বই থেকেই কিন্তু তোমার কয়টি কোশ্চেন চলে আসছে? 6টি কোশ্চেন। অর্থাৎ তুমি যদি ইংলিশ ফর টুডে বইটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ো তাহলে ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো প্রিপারেশন ছাড়াই তুমি 6টি কোশ্চেনের উত্তর তুমি দিতে পারো। তাহলে বইটা কত গুরুত্বপূর্ণ দেখো। ঠিক আছে, আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির মধ্যে থেকে ঢাকা ইউনিভার্সিটির সবার স্বপ্ন যে সেখানে ভর্তি হওয়ার জন্য, সেই পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তোমার 16টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন কিন্তু তোমার ইংলিশ ফর টুডে বই থেকে চলে আসছে। তারপর আমি বলি দেখো ওখানে রাইটিং অংশে আমি বলি যে রাইটিং অংশের একটা পার্ট ছিল দেখো, হিস্টোরিক্যাল স্পিচ অফ 7th মার্চ 1971। এই প্যারাগ্রাফটা এই যে এটা একটা আসলে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে একটা প্যাসেজই আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্যাসেজ আছে দেখবা, সেই ইউনিট 1 এর লেসন 2 এর মধ্যে এটা আছে। তো সেখান থেকে 7ই মার্চের ভাষণ তোমাদের একটা প্যারাগ্রাফও আছে। তো দেখো এই ইউনিট 1 এর লেসন 2 থেকে কিন্তু এটা আসে যে হিস্টোরিক্যাল স্পিচ অফ 7th মার্চ 1971। এটাও কিন্তু তোমাদের কি কোথেকে আসে? ওই তোমার ইংলিশ ফর টুডে বইটার লেসন 2 থেকে আসছে, ইউনিট 1 এর লেসন 2 থেকে কিন্তু তোমার এটা চলে আসে, অর্থাৎ সরাসরি আছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদেরকে মানে পড়াই বা তোমাদেরকে পড়াই যে 7ই মার্চের ভাষণের এই যে একটা প্যারাগ্রাফ আছে, গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা আমরা পড়িয়ে থাকি এবং এটা একটা লেসনও আছে এখানে। ঠিক আছে, তাহলে তোমরা একটু খেয়াল করো ঢাকা ইউনিভার্সিটির রাইটিং পার্ট, এবং এটার জন্য 10 মার্ক ছিল সেখানে। ঠিক আছে, তাহলে দেখো রাইটিং পার্টের থেকেও তুমি 10 মার্ক পেয়ে গেলে এবং এমসিকিউ থেকে তুমি পেয়ে গেলে 6 মার্ক, অর্থাৎ 16 মার্ক তুমি পেয়ে গেলে তোমার ইংলিশ ফর টুডে বইটা পড়ার কারণে। তো আমি এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বইটা যারা এখনো কিনো নাই দ্রুত কিনে ফেলো এবং এটার পার্ট টু পার্ট, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, সিনোনিম সহকারে সেই বইটা পড়া শুরু করে দাও, কারণ এখন থেকেই শুরু করে দাও। হ্যাঁ, তাহলে তুমি দেখবা শেষ করতে পারবা। একেবারে আমি বলবো শুরু থেকে তুমি কি করো, শুরুটা করো, তাহলে তোমার শেষ করাটা সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে এটা ছিল আমার ওরিয়েন্টেশন ক্লাস, মূলত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এবং এই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করেছি। তো আমরা তোমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত, যে কোনো প্রয়োজনে। হ্যাঁ, তোমরা আমাদের কি হতে পারো, আমাদের সাথে শেয়ার করতে পারো এবং তোমাদের সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি, ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাও। হ্যাঁ, তো তোমাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।